ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে জুতা এবং ঝাড়ু মিছিল নিয়ে বের হলো বাংলাদেশের সাধারণ জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং গাজীপুরের টঙ্গীর ইস্তেমা ময়দান সহ আশেপাশের ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে সরকারের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা জোর দাবি তোলেন, এবার সময় এসেছে ভারত সরকারের ফের একবার বাংলাদেশ ইস্যুতে পদক্ষেপ নেওয়ার। প্রথমত, ভারত সরকারকে অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। দ্বিতীয়ত, ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে কথা বলে অনাচার ও অত্যাচার বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন নিয়ে যে একটা ভয়ঙ্কর খেলা চলছে সেটি আমাদের কাছে স্পষ্ট, একেবারে স্পষ্ট। প্রধান উপদেষ্টা যে বিভ্রান্তিকর বক্তব্য নিজে দিয়েছেন নির্বাচনের সময়সীমা নিয়ে, অনেকেই খুশি হতে পারেন, খুশি হওয়ার কোনো কারণ নেই। ভিতর অনেক কিছু চলছে নিঃসন্দেহে। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয়। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে জুতা এবং ঝাড়ু মিছিল নিয়ে বের হলো বাংলাদেশের সাধারণ জনগণ। আসুন আগে একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সময় অনেক দাম ছিল, আরো অনেক সবাই হস্তা করে দিছে। হাস্তা তো খাইতে পারি স্বাধীনতার গোষ্ঠী গিলাই স্বাধীনতা, এটা স্বাধীনতা বলে? 50 টাকা জিনিস 100 টাকা হয়েছে, 20 টাকা জিনিস 40 টাকা হয়েছে, এটা কি স্বাধীনতা বলে? হ্যাঁ, আগে থেকে বেশি সহ্যাচার চলতেছে। কেন চাউলের দাম ঊর্ধ্বগতি, তেলের দাম ঊর্ধ্বগতি, সবজি কিনতে পারি না, স্বৈরাচার মুক্ত করে কি পেয়েছি ডাক্তার ইউনূস সাহেবের কাছে জানতে চাই। আচ্ছা শুনে না, দেখতে হবে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আসলে মানুষ কি করবে ভাই বলেন? মানুষ তো বর্তমান বাঁচতে চায়। যারা নাকি সাধারণ মানুষ ভাই, তাদের বর্তমান বেঁচে থাকাটা একটা যুদ্ধের মতো হয়ে গেছে। বর্তমান বাংলাদেশের প্রতিটি নিরহ মানুষ তারা যুদ্ধ করে মনে করেন বাঁচতেছে। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। শুধু এটাই না, এই সার্জিস হাসনাত নাকি 100 করে 200 কোটি টাকা নাকি পর্যন্ত আপনার হাতিয়ে নিছে। আসুন আরেকটা ভিডিও দেখে আসি। আচ্ছা শুনেন, শুধু এটাই না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের জন্য বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ বর্তমান ঢাকার ভিতরে আন্দোলন শুরু করছে। শুধু এটাই না, সমন্বয়ক সার্জিস হাসনাত এদের বিরুদ্ধেও কঠিন অবস্থান নিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। দেখেন একটা কথা বলি, আর যাই হোক না হোক, অন্তত বাংলাদেশের এই দ্রব্যমূল্যের দিকে কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তাকানোর দরকার ছিল। তারা এটা করবে না, তারা বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তাকাবে না। তারা বর্তমান সংস্কারের নামে করতেছে মনে করেন দুর্নীতি, করতেছে বাটপারি। ভাই এগুলো কি আমার কথা? শুধু এটাই না, বর্তমান সাধারণ জনগণ জানেন কি বলতেছে? এটা হচ্ছে আপনার সাধারণ মা বোনদের কথা যে অন্তর্বর্তীকালে সরকার কিংবা সার্জিস হাসনাতকে যদি পাই, জুতা দিয়া পিটামো, যদি আমার মরণ হয় হোক। আসুন আরেকটা মায়ের কথা শুনে আসি। আচ্ছা শুনেন, এই যে মানুষগুলো যে কথা বলতেছে, আপনি জানেন তার ভিতরে আসলে কতটা কষ্ট, কিংবা সে সংসার চালাতে পারতেছে না, সে তার পরিবার চালাতে পারতেছে না। এর জন্যই ভাই আজ সাধারণ মানুষ মনে করে রাস্তায় নেমে গেছে। এর জন্যই একটা মানুষ আসলে তার দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিংবা তার পরিবারের অবস্থা কতটুকু নিচে নামলে কিংবা কতটা কষ্টে যদি সে থাকে, সে মনে করেন সাংবাদিকদের সামনে এসে কিংবা বাংলাদেশের জনগণের সামনে এসে তিনি এই ধরনের বক্তব্য রাখেন। আপনি কল্পনা করতে পারেন তিনি কি বলছে? দেখছেন যে আমি মরেও যেতে পারি, কোনো সমস্যা নাই, তারপরও এদেরকে আমি জুতা পিটা করবো। কেন বললেন এই কথা? কেন বললেন এই কথা? আপনি জানেন যে বর্তমান সাধারণ মানুষ বেঁচে থাকতে পারতেছে না, আর আপনারা বর্তমান সেই টেন্ডারবাজি করতেছেন, অমুক টেন্ডারবাজি করতেছেন, আপনারা এটা করতেছেন, সেটা করতেছেন, দেশে আপনারা একটা অরাজকতার সৃষ্টি করতেছেন। আপনারা এখন পর্যন্ত দ্রব্যমূল্যের দাম আপনারা নিয়ন্ত্রণ আনতে পারলেন না। আমি আমার অনেক ভিডিওতে বলছি যে বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তাকান রে ভাই, সাধারণ মানুষের দিকে তাকান। আসুন আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাই যে বর্তমান এই দ্রব্যমূল্যের দাম কিরকম, বা মানুষজন বাজার করতে পারতেছে কিনা। আসুন দেখে আসি।
আগেই ভালো ছিলাম, ওই আবার শেখ হাসিনা রাইনা আবার বহানো দরকার, ওনারা যে দেখান দরকার দেশ কেমন চালায় দেখো, একটা স্বাধীন করে উল্টে গেছে দেশের। কিছু কিছু দেশের লেগে মাত্র 10-15টা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আর বাড়াই দিছে। দুবমূল্যের জিনিসের দামের কমাই দেন, উনি কি নির্বাচন দিব? উনি নির্বাচন কি দিব? ওনারা বন্ধ সমিতি চালাইতে, উনি সমিতি চালাইতে পারবো, উনি কি বাজার চালাইতে পারবো? 50 বার টাকাটা গুনছি, মিলাইতে পারবো কিনা তরকারি? 50 বার গুনছি আর কিনছি। এইভাবে কি বাজার করা যায়? 2 ঘন্টা দুটো করতেছি, এত দাম যে জায়গায় যায় 120 টাকা, 100 টাকা, 150 টাকা সব কেজি। কেমনে কিনো? কয় টাকা কাম করবো, কয় টাকা খাইবো মানুষ? এত দাম হলে 120 টাকা পেঁয়াজের কেজি, 120, একটু ভালো হইতে গেলে 120 টাকা, আর হলো 110 টাকা নিম্নমানের। কেমনে নিব মানুষ? কর চাউল কিনতে গেছি আগে নিছি আপনার মনে করেন 1600 টাকা বস্তা নিছি, এখন নিলাম 1800 টাকা, 1900 টাকা বস্তা, 2200 টাকা বস্তা। কেমনে কিনবো? একটা বস্তা যদি 500 টাকা বাড়তি হয় কেমনে কিনবো মানুষ? খাইব কি? হ্যাঁ, এই বর্তমান পরিস্থিতি দায়ী ছাত্ররা। আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আর বাড়াই দিছে। শান্তিতে নোবেল পেয়েছেন, আমরা অশান্তিতে চলতেছি, কার কথা বলবো? আমাদের যে ক্ষুদ্র ঋণের আওতায় আনা হয়েছে, এটা হলো তাদের একটা পলিসি, মানে চালাকি। আমরা তো এই দেশের নাগরিক, আমাদের তো 5টি মৌলিক অধিকার আছে। আমাদের মৌলিক অধিকার আছে কি নাই? আমাদের মৌলিক অধিকার কোথায়? আমরা রিক্সা চালকদের মৌলিক অধিকার চাই, আমি কারো কিস্তি চাই না। এখানে যতগুলো রিক্সা চালক দেখছেন সবগুলো সেই ডক্টর ইউনূসের শোষণের শিকার। শুনেন একটা কথা বলি, এই ভাইটি যে বললো যে উনি আসলে দেশ চালাতে পারবে না, উনি হচ্ছে এনজিও সরকার, ওনাকে বলেন এনজিও চালাতে। তিনি একদম সত্যি কথাটাই বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে। আর যাই হোক, বর্তমান বাংলাদেশের যে দুর্দশা ভাই, দেশ কখনোই ভালোভাবে চলবে না। নির্বাচন নিয়ে যে একটা ভয়ঙ্কর খেলা চলছে সেটি আমাদের কাছে স্পষ্ট, একেবারে স্পষ্ট। এবং এটি নিয়ে সরকারের মধ্য থেকে নানানভাবে টম অ্যান্ড জেরির খেলার মতন খেলা চলছে। রাজনৈতিক দলগুলোর চাপের মুখে প্রধান উপদেষ্টা অবশেষে তার মুখ থেকে নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করেছেন। বিজয় দিবস উপলক্ষে তিনি যে ভাষণটি দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি যে কথাগুলো বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আবার তার প্রেস উইং সংবাদ সম্মেলন করে নির্বাচন সম্পর্কে আবার নতুন একটি ধারণা যে দিল, তাতে আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রধান উপদেষ্টা নিজে যেটি বলেছেন সেটি তিনি বিশ্বাস করেন না, সেটি তিনি জানেন যে এই সময়ের মধ্যেও নির্বাচন তিনি দিবেন না। কেমন? একটু ছোট করে ব্যাখ্যা করি। তিনি তার ভাষণে কি বলেছিলেন? তিনি তার ভাষণে বলেছেন যে 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে মোটা দাগে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা যায়। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়েছি। তবে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের কারণে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের মধ্যে বা শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ, তাহলে আরও 6 মাস লাগবে। সেক্ষেত্রে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন সময় বলা যেতে পারে। বেশ ভালো কথা। কিন্তু তারপরে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সংবাদ সম্মেলন করে তিনি কি জানিয়ে দিলেন, তার বক্তব্যটা পড়ে নিন, যেটুকু মূল বক্তব্য। তিনি বলছেন যে আমার তো মনে হয় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়ের বিষয়টি আলোকপাত করেছেন, তিনি একটা সময় দিয়ে দিয়েছেন। সংস্কার যদি হয় তাহলে আগামী বছর ডিসেম্বর মধ্যে নির্বাচন হতে পারে। এর থেকে স্পষ্ট রোডম্যাপ আর কি হতে পারে? যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে স্পষ্ট করে বলতে হবে রোডম্যাপের কথা, তার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন সাংবাদিকদের যে আপনারা প্রত্যাশা করতে পারেন 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হচ্ছে। এটা তোই স্পষ্টতই রোডম্যাপ। কেমন কি হচ্ছে, কেমন কি হওয়ার কথা? আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাটি যদি সত্যিকার অর্থেই খুব সিরিয়াসলি নিই, তাহলে তিনি বলেছেন 2025-এর শেষ অথবা 2026-এর প্রথমার্ধ মানে কি মার্চের মধ্যে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার তিনি বলছেন জুনের কথা। প্রধান উপদেষ্টার কথার বাইরে গিয়ে এই যে তিনি যে 2026-এর মাঝামাঝি সময়ের কথা উল্লেখ করলেন, কোন এখতিয়ারে করলেন, কিসের ভিত্তিতে করলেন, সন্দেহ এখানেই জাগে। তাহলে আমরা কোনটা সত্যি সত্যি ধরে নেব? প্রধান উপদেষ্টার কথার কোনো মূল্য নেই? তার কথার বাইরে গিয়ে তার প্রেস সচিব আবার জোরের কথা বলছেন, নাকি তাদের মধ্যে কোনো সমন্বয় নেই, নাকি আসলে যা কিছু বলা হচ্ছে সব কথার কথা? ছেলের হাতের মোয়া বিষয়টি এরকম যে মোয়া ধরিয়ে দিচ্ছে, কোন রকমের নির্বাচনের কথা বলছি, তারিখ জানাচ্ছি, তোমরা শান্ত থাকো। বাংলাদেশের মানুষ কি এতটাই বোকা? রাজনৈতিক দলগুলো কি এতটাই বোকার স্বর্গে বাস করছে? সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা যে বিভ্রান্তিকর বক্তব্য নিজে দিয়েছেন নির্বাচনের সময়সীমা নিয়ে, অনেকেই খুশি হতে পারেন, খুশি হওয়ার কোনো কারণ নেই। ভিতরে অনেক কিছু চলছে নিঃসন্দেহে। সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে সম্ভাব্য নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। আচ্ছা, আমি বিএনপির প্রসঙ্গে পরে আসছি, আবার একটু প্রধান উপদেষ্টা প্রেস সচিব সম্পর্কে বলে নিই। যখন এর আগে সরকারের বিভিন্ন উপদেষ্টা, আইন উপদেষ্টা থেকে শুরু করে নৌ পরিবহন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব
তারা যে নিজস্ব মতামতগুলো জানিয়েছেন, নিজেদের মতো করে বলেছেন, নির্বাচনের একটি তাগিদ থেকে মানুষ যে তাগিদটা অনুভব করছে সেই জায়গাটি উপলব্ধি করে কেউ বলেছেন 2025-এর মাঝামাঝি, কেউ বলেছেন 2025-এর মধ্যে। সেই কথাগুলো প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পছন্দ হয়নি। প্রেস সচিবের পছন্দ হয়নি আমরা কি ধরে নেব? তার তো কথা বলার কথা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, তাহলে প্রধান উপদেষ্টা খুশি হননি এবং সে কারণে তাদের প্রত্যেকের কথার বিরোধিতা করে তিনি সবসময় বলেছেন এগুলো যার যার নিজের মন্তব্য, এটি সরকারের বক্তব্য নয়। সরকারের বক্তব্য তখনই মনে করা হবে যখন প্রধান উপদেষ্টা ফাইনালি কিছু বলবেন। তা প্রধান উপদেষ্টা তো বলেছেন মার্চের মধ্যে সর্বোচ্চ 2026-এ, তাহলে আবার জুনে কেমন করে গেল? আচ্ছা, বিএনপি প্রসঙ্গে আসি। এখন বিএনপি প্রধান উপদেষ্টার শব্দের গাঁথনির মধ্যে নানান ধরনের ফাঁক ফোকর খুঁজে পেয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সম্ভাব্য সম্ভাব্য নয়, নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন, প্রধান উপদেষ্টার বক্তব্যে কিন্তু, যদি, তবে এইগুলো আছে, আমরা এগুলো শুনতে চাই না। সেই জায়গা থেকে আবার জাতীয় নাগরিক কমিটি, সরকারের মধ্যে ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের নেতৃত্বে বা তাদের পরিকল্পনায় যে নাগরিক কমিটি ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে, সেই জাতীয় নাগরিক কমিটি আবার প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে কি বলছেন? তারা বলছেন যে বর্তমান সরকারের সময় ফ্যাসিস্টদের বিচারের আগে কোনো ধরনের নির্বাচন দেওয়া যাবে না। কেন তারা এই কথা বলছে? তারা খুব ভালো করে জানে যে আওয়ামী লীগ সরকারের যারা অপরাধী, শেখ হাসিনা থেকে শুরু করে আরও যারা রয়েছেন অভিযুক্ত, তাদের বিচার তো আর দ্রুত সময়ের মধ্যে করা যাবে না, এত সহজ নয়, 2, 4, 5 বছর লেগে যেতে পারে। এই কারণেই তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে আগে ফ্যাসিস্টদের বিচার। তার কারণ সেই বিচারের সময়সীমার মধ্যে বা যতটা সময় প্রয়োজন হয় তার মধ্যে তারা তাদের দলটিকে গুছিয়ে নিতে পারবে এবং স্পষ্টতই সেই দলের পক্ষে কাজ করছে সরকার। এটি আর নতুন করে কিছু বলার নেই, আমরা বুঝতে পারছি সবকিছু। কিন্তু একজন বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ কি বলছেন? তিনি আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে বলছেন প্রধান উপদেষ্টা যে সময় নির্ধারণ করেছেন সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কারণ 4টি কমিশনের রিপোর্ট তিনি জানুয়ারির মধ্যে পেয়ে যাবেন। আর কয়েকটি কমিশনের রিপোর্ট পেতে 2 মাস দেরি হতে পারে। এরপরও যে সময় থাকবে তাতে কমিশনের সুপারিশ বাস্তবায়ন সম্ভব। অধ্যাদেশের মাধ্যমে সরকার 80% ক্ষেত্রে সিদ্ধান্ত দিতে পারবে, শুধু সংবিধানের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া যাবে না। খুব স্বাভাবিক, নির্বাচিত সরকার সংসদেই আলোচনা করে সংবিধানের সংস্কার বিষয়ে আলোচনা করবে, এর বাইরে তা সম্ভব না। ছাত্ররা কিংবা সরকারের উপদেষ্টা যা বলবে তা তার হবে না, এ দেশ তো আর ওইভাবে চলতে পারে না। তো ডক্টর তোফায়েল আহমেদ যে কথা বলছেন, এখন যে গতিতে সংস্কার কাজ চলছে সেটার গতি আর একটু বাড়াতে হবে। সন্দেহের জায়গা কিন্তু আমাদের এখানেই। অবশ্যই ডক্টর তোফায়েল আহমেদের সঙ্গে আমরা একমত, যে গতিতে সংস্কার কমিশনগুলো কাজ করছে তার দফা দফায় সময় নেবে, এটিও নির্বাচন বিলম্বিত করার একটি কৌশল, এটি আমরা আগে থেকেই বলে আসছি। সব মিলিয়ে ডক্টর তোফায়েল আহমেদ বলছেন যে এটি যৌক্তিক সময়। তার মতন একজন নির্বাচন বিশেষজ্ঞ, যেটি সেনাপ্রধানও বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, অর্থাৎ আমি এর আগে বলেছি মিলিয়ে দিয়েছি যে সেপ্টেম্বরে আমাদের সেনাপ্রধান রয়টার্সকে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, এবং সেই হিসাবে প্রধান উপদেষ্টার মুখ থেকে এইভাবে বেরিয়েছে। কিন্তু এখন আবার তারই প্রেস সচিব যে কথাগুলো বলছেন তাতে সন্দেহের দানা আরও ঘনীভূত হয়ে জমাট বাঁধছে। কিন্তু এই খেলা সম্ভবত টিকবে না। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এটুকু বলতে পারি, নির্বাচন দিতে হবে, নির্বাচন দেওয়াটা খুবই জরুরি। এটি আমার পারসেপশন, আমার ফোরকাস্টিংয়ের জায়গা থেকে বলছি। নির্বাচন হয়তো তার আগেই দেওয়া লাগতে পারে, আর যদি না দেওয়া হয় আবারও সেই পুরনো কথা বলতে হয়, বাংলাদেশ গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আবারও সেখানে দিকে পতিত হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে ইসলামের প্রচার প্রসারে দাওয়ার কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যারা এই দাওয়ার কাজ করছেন আজকে তাদেরকে দেখলে মানে গণমাধ্যমের টেলিভিশনের নিউজগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে কিন্তু মানুষের কাছে পরিচিতি লাভ করছেন। আপনারা দাওয়ার কাজ করবেন, একজন হুজুর, একজন আলেম শান্তির বাণী প্রচার করবেন, এই লেভেলে আসা এই যে গণমাধ্যমে লিখা হচ্ছে, সাধারণ মানুষ আমরা যারা আছি, তাবলিগের সাথে জড়িত না, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর হয়তো আমরা সাপোর্টার, বাট আমরা মুসলিম, তারপর আমরা আপনাদের কাজগুলো পছন্দ করতাম, কিন্তু আজকের দিনের পর এগুলো পছন্দ করার কোনো কারণ নেই, কারণ কি পরিমাণ ভায়োলেন্স মেন্টালিটি আপনাদের মধ্যে আছে এটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। যে যত দোষী দেন, এক গ্রুপ আর গ্রুপের দোষ দেন, এগুলো নিয়ে তো ভাই আসলে ঘটনা যেটা ঘটছে এটার তো সমাধান হবে না। তো ফাইনালি আমি সরকারকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তাবলিগ ইজতেমা বন্ধ করে দেওয়া দরকার আমার মনে হয়, যে আগামী 2-1 বছরের জন্য। কেন যে তোমরা সাতপন্থী, জুবাইরপন্থী, তোমরা প্রয়োজনে যদি এরকম খেলার ইচ্ছা হয় যে তোমাদের মধ্যে কারা কারা একটু সন্ত্রাসী গোষ্ঠী টাইপের আছে, তো তোমরা 2 তারা মিলা একটা ওই টেকনাফ গিয়ে খেলতে পারো, অথবা অন্য জায়গায় খোলা মাঠে খেলো, খেলা তোমরা জিতা টিতে আসো, তারপর সিদ্ধান্ত নাও যে বিশ্ব ইজতেমাটা কিভাবে হবে। কারণ এখানে সারা পৃথিবী থেকে অনেক মানুষ আসে, তো সেই মানুষগুলো কিভাবে, যে দেখো বাংলাদেশের এই 2টা গ্রুপ কি পরিমাণ সংঘর্ষে লিপ্ত হয়, আর এরা নাকি দিন ইসলাম শান্তি কায়েম করবে, এই হচ্ছে শান্তির নমুনা। তবে দিন শেষে সরকার বিষয়টাকে একটু হার্ড লাইনে নিয়েছে। আমি যখন এই ভিডিওটি করছি গেল কিছুক্ষণ আগেই আপনার আমাদের সরকারের পক্ষ থেকে একটা বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আর সেই বৈঠকের পর গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা
জারি করেছে সরকারের পক্ষ থেকে। আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 এর 30 এবং 31 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আপনার আজকে দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকার যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় এই আদেশ দেওয়া হয়েছে যে বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকার মধ্যে 2 এর অধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না। কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি এই জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা দেওয়া হলো। কোনো প্রকার লাউড স্পিকার বা উচ্চস্বরে শব্দ করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে। আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও উল্লেখ করা হয়েছে। অলরেডি এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। খুবই সুন্দর একটা সিদ্ধান্ত। আমরা দেখি প্রতি বছর বিশ্ব ইজতেমা আসলে যেই সরকারি ক্ষমতা থাকুক, এখন এই দেশটাতে হয়েছে কি যে ধরেন ধর্ম একটা ইস্যু, মানে দাড়ি টুপি পাঞ্জাবি পরে আমরা একটা গ্রুপ একত্রিত হইলেই এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে প্রশাসন বলে যে ইসলামের বিপক্ষে। শেখ হাসিনারই কিন্তু এগুলো বলা হয়তো লম্বা একটা সময়। তো আজকে সরকার কেন হার্ডলাইনে যাইতে হলো? কারণ ওনাদেরকে মাঝে মাঝে ছাইরা দিলে এই অবস্থায় কিন্তু পাকাই ফেলে। আজকে কেউ বলছিলেন, একটু আগে আমি দেখলাম জুবাইরপন্থী না সাতপন্থী এক হুজুর বলে যে ওনাদের 7 জন মারা গেছে, 600 জন হাসপাতালে। এই যদি হয় অবস্থা একটা ইজতেমাকে কেন্দ্র কইরা, তাহলে আপনি চিন্তা করেন জাতির মধ্যে আমরা যারা আছি। এই কারণে এই দেশে 200-এর উপর তরিকা আছে মুসলমানদের, এক গ্রুপ আরেক গ্রুপের পিটায় কাফের ফতুয়া দেয়, কল্লা ফালাই দেয়। দিন শেষে এই দেশে ইসলাম মাত্র শুধুমাত্র নামে আছে, কামে কোথাও নাই। এই ইজতেমাকে প্রয়োজনে 1 বছর বন্ধ করে দেওয়া হোক। সাতপন্থী জুবাইরপন্থী আবার মানে এক ইসলামের ভিতরে কিসের পন্থী আসছে? ইসলামের কি এত রঙের কালার আছে নাকি? কমেন্টে এক গ্রুপ গাইলেন আমার ভাই আপনি ঠিক আছেন, আরেক গ্রুপ বলেন তুই ওই গ্রুপের আর কি বানাইবেন আমাদেরকে? যেহেতু আপনারা ধর্মকে পুঁজি কইরা এখানে এই ঘটনাগুলো করেন, যে মুসলিম হিসেবে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে। আপনারা ভাই ধরাছোঁয়ার বাইরে না। এই দেশে হুজুরদেরকে নিয়ে কিছু কথা বলতে গেলে এখন যারা অপরাধী তাদের কিন্তু অনেক সময় ছাড় দেওয়া হয়। কেন? না এটা নিয়ে কথা বলো না, মানুষ তোমার পিছনে লাগা পড়বে। তো ভালো কাজ করতেছেন, কিন্তু এই পন্থায় এর আগেও রক্তারক্তি হয়েছে, কিন্তু এই বছর সব ইতিহাস ভাঙ্গা দিচ্ছে আমার মনে। আমি জানি না যে সর্বশেষ কবে এতগুলা লোক প্রাণ হারাইছে, একে অন্যের উপর হায়নার মতন ঝাঁপাই পড়ছে, দাড়ি টুপি নারায় তাকবীর আল্লাহু আকবার বইলা। তোমরা কি আসলে মেসেজ দিচ্ছ? এগুলো একটা সলিউশন দরকার, আর নয়তো ইজতেমা বন্ধ করে দেওয়া দরকার। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।